হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব রাজ ছবিটা নিয়ে, যেটা গত শুক্রবারই রিলিজ করেছে। আমার দু একদিন দেরি হয়ে গেল সিনেমাটা দেখতে। তো কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, মূলত ছবিটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর কথা হচ্ছে। তো আমি একটাই কথা বলবো যে ছবিটার ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি অ্যাজ অফ নাও যথেষ্ট ভালো। এবং ছবিটার মানে যেভাবে মাউন্ট করা হয়েছে, যে ইউনিভার্সটা ক্রিয়েট করা হয়েছে, সেইটা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে একটা হারিয়ে যাওয়া একটা অধ্যায়, যেটা একটা সময় তরুণ মজুমদার খুব সাকসেসফুলি করে এসেছেন ছবিগুলোর মধ্যে। যে তিনি একটা বনেদি পরিবারের বা হয়তো একটা একান্নবর্তী পরিবারের গল্প বলতে ভালোবাসতেন, যেখানে মামা, কাকা, দাদা, জেঠু মানে সবাই মিলে একসাথে থাকতো, একটা বড় পরিবার। তো বা একটা বলা যেতে পারে যে সেই পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্কের রসায়ন, যেগুলো খুব ভালো করে তিনি দেখাতেন, সেইটা দীর্ঘদিন বাংলা ছবিতে কিন্তু হারিয়ে গেছিল। সেই জিনিসটাকে তথাগতদা আবার ব্রিং ব্যাক করেছে। তো সেখানে অবশ্যই ইউনিটটাকে একটা স্যালিউট জানাতে হয়। এবং মানে এখানে কিছু মানে আমি স্পেশালি বলবো যে এই ভিডিওটা বা এই সিনেমাটাও রাদার রিলেট করতে পারবেন কিন্তু 90s বা 80s বা লেট 80s ছেলেমেয়ে যারা, তারা কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারবেন। কারণ তাদের এই গল্পটা যেটা দেখানো হয়েছে না, এই পরিবারটা যেটা দেখানো হয়েছে, এই পরিবারের মধ্যে কিন্তু সমস্ত ক্যারেক্টার্সগুলো কোথাও যেন গিয়ে কিন্তু সেই 80s 90s সেই নস্টালজিয়ার মধ্যে আটকে পড়েছে। এবং এই পরিবারটা মানে এই যে যে গ্রামটা আর কি, কুসুমপুর বলে যে গ্রামটাতে আর কি মানে ধরুন দেখানো হচ্ছে পরিবারটার গল্প, সেই পরিবারটার একটা শিকড় কিন্তু ছিঁড়ে একটা বলা যেতে পারে একটা জায়গা কিন্তু কলকাতায় চলে এসছে। সে তার রুটের খোঁজে আবার সেখানে ফিরে যাচ্ছে। ক্যারেক্টারটা বিক্রম প্লে করছে, আপনারা জানেন। এবং সেই রুটের খোঁজে সে ফিরে যাওয়ার পরে তারা কিভাবে সে এই তাদের মানে কাছের মানুষগুলোকে খুঁজে পাচ্ছে, তাদের সম্পর্কের রসায়ন কিভাবে হচ্ছে, কিভাবে তারা তাকে একসেপ্ট করে নিচ্ছে বা করছে না, এই নিয়েই মূলত গল্প। তো গল্প নিয়ে বিশেষ কিছু বলার নেই, ছবিটা ডেফিনেটলি আপনারা সিনেমা হলে দেখবেন বলেই আমার ধারণা। এবার যদি পজিটিভ সাইড নিয়ে কথা বলতে হয়, তাহলে প্রথম পজিটিভ যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট হারিয়ে যাওয়ার যে বিষয়গুলো, এই যে আচার, ধরুন আপনি ঠাকুমা দিদিমার ঘরে গিয়ে আচার চুরি খাওয়ার ঘটনা, এই ঘটনাটা তো আমাদের প্রত্যেকের ছোটোবেলায় কোনো না কোনো সময় কখনো না কখনো আমাদের মাথার মধ্যে রয়েছে। এই ছবিতে সেই ব্যাপারটা রয়েছে। এই ছবিতে ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা করে ডেভেলপ করা হয়েছে। এখানে আমি যদি অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, সে কিন্তু পোকামাকড়, আরশোলা, পিঁপড়ে, পাখি এসবের সাথে কথা বলে, ছুঁচো এদের সাথে কথা বলে। তো এটা একটা ধরনের কথা মানে ধরুন ক্যারেক্টার। আবার শঙ্করদার ক্যারেক্টারটা যেটা দেখানো হচ্ছে, শঙ্করদার ক্যারেক্টারটা 70-এর দশকে আটকে পড়েছে। সে কিন্তু এখনও নক্সাল মুভমেন্ট নিয়ে কথা বলে, সে এখনও কিন্তু ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কথা বলে, সে কিন্তু এখনও অবধি আটকে রয়েছে সেই সময় গাভাস্কারের খেলা বা সেই সময়টা নিয়ে। তো এটা একটা ক্যারেক্টার। এরকম অর্ণব যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আজকের ডেটের। এবং সে কিন্তু বাড়ির মানে বলা যেতে পারে এত বাড়ি মেনটেনেন্স করতে পারবো না, এত বড় প্রপার্টি সামলাতে পারবো না, কিছুটা অংশ বিক্রি করে দাও। তো এইরকম একটা চিন্তাভাবনা, এরকম বিভিন্ন রকমের চিন্তাভাবনার মানুষ। এবং সেই কারণেই বলছি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু ধরে 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 ডিজাইন করা হয়েছে, মানে সেগুলোকে সেইভাবে ক্যারেক্টারগুলোকে রাখা হয়েছে। দিস ইজ দি বেস্ট পার্ট অফ দিস ফিল্ম। কোথাও কিন্তু একটাও ক্যারেক্টারকে একবারও আপনাদের মনে হবে না যে মনোটোনাস, আরে একদম এরকমটা নয়। তো এই একটা জিনিস আমার যথেষ্ট ভালো লেগেছে। যেটা বললাম নস্টালজিয়া, যে যে সমস্ত জিনিসগুলো, এই যে বাড়ির উঠোনে একসাথে ধরো ওই বড় সাদা পর্দা লাগিয়ে সেখানে প্রজেক্টরে সিনেমা দেখা, গডজিলা বা কিংকংয়ের মতো ছবিগুলো দেখা, বা একসাথে একটা কোনো গানের অনুষ্ঠান, একটা বাড়ির উঠোনের মধ্যে একটা গানের অনুষ্ঠান করা, এই সমস্ত জিনিসগুলো না আমাদের সেই ছোটোবেলার নস্টালজিয়াগুলোকে আবার একবার করে বলা যেতে পারে হিট করে এবং সেই ওয়ার্ল্ডটাতে ফেরত নিয়ে যায়। তো এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা না, এই ওয়ার্ল্ড বিল্ডিংটা আমার খুব ভালো লেগেছে। আরও একটা জিনিস বলতে হবে, এখানে কিন্তু কয়েকজনের পারফরমেন্স আমার মনে হয় তাদের কেরিয়ার বেস্ট পারফরমেন্স বলা যেতে পারে। যেরকম আমি এখানে দেবলীনা কুমারের কথা বলবো, আমার মনে হয়েছে তার কিন্তু এটা কেরিয়ার বেস্ট পারফরমেন্স। তিনি বহু ছবিতে লিড এইভাবে আমি খুব একটা চোখে মানে আমার পড়েনি। তিনি অনেক ছবিতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, কিছু কিছু জায়গায় খুব ভালোও করেছেন, কিন্তু এই ছবিটা স্পেশালি দেবলীনা কুমারের আমি বলতে পারি যে তার কিন্তু লাইফের বেস্ট ছবি, তার সেরা পারফরমেন্স বলে আমার মনে হয়। তিনি যেভাবে পুরো তার মানে ক্যারেক্টারটা যেভাবে তিনি তুলে ধরেছেন স্ক্রিনে, স্টার্টিং ফ্রম দি ফার্স্ট সিন যেখানে সে স্কুলে পড়াচ্ছেন, এবং একদম শেষের যে সিনটা মানে সেই মানে বলা যেতে পারে যে মানে বাসর ঘরের পরে যে আর কি যেটা ফুলশয্যার সিনটা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সে নিজেকে কিন্তু একটা ভালো অভিনেত্রী হিসেবে দেখেছেন। এবং স্পেশালি এক জায়গায় একটা সিন আমার মনে পড়ছে, যেখানে পুরো বাড়ি খুব মানে বলা যেতে পারে ডাউন হয়েছিল, সেখানে বাড়ির মধ্যে সে প্রবেশ করে সে একটা বলা যেতে পারে একটা গুড ভাইবস নিয়ে আসে এবং সবাই গানটা শেষে আর কি হাততালি দেয়। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। ছবিতে গানের ব্যবহার খুব ভালো, এবং রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার শুধু নয়, রবীন্দ্রসঙ্গীতগুলো গাওয়াও খুব ভালোভাবে হয়েছে। মনোজ মুরলী নায়ারের গাওয়া রবীন্দ্রসঙ্গীতটা স্পেশালি খুব হন্ট করে, বেশ ভালো লাগে। ছবির মিউজিক কিন্তু যথেষ্ট ভালো।
এবার যদি চলে আসি যে বিক্রম চ্যাটার্জি, যাকে নিয়ে কথা বলতেই হবে, বহু মানুষ বহুভাবে বলছে নেক্সট সুপারস্টার এটা ওটা, কিন্তু আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে বিক্রমের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিক্রমের মধ্যে কিন্তু একটা বিরাট বড় স্কেল আছে, মানে অনেক একটা বলা যেতে পারে একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিং রয়েছে। সেইটা কিন্তু এই ছবিতে আরও একবার প্রমাণিত হলো। স্পেশালি একটা সিন, যে সিনটাতে একদম শেষের দিকে, অ্যাকচুয়ালি বলতে গেলে ক্লাইম্যাক্সটা বলা হয়ে যাবে, সেই কারণে আমি খুব ডিটেলে বলতে পারছি না। ওই সিনটাতে যেভাবে বাঙালিয়ানা তার চোখে মুখে তার শরীরী ভাষায় ফুটে উঠছে, যেভাবে তার রুটটাকে সে মানে ফিরে পেতে চাইছে, ওই পোর্শনটা না ট্রিমেন্ডাস। আর একটা জায়গা বলবো, সেটা হচ্ছে যে যখন ও ঠাকুমার সাথে প্রথম দেখা হয়, সেই দেখা হওয়ার সিনটাতে যখন সে মানে গালে মানে ওর ঠাকুমা ওকে চিনতে পারে আর কি, অনুষ্রাদি ক্যারেক্টারটা প্লে করছে, উনিও অসাধারণ অভিনয় করেছেন, ওর গালে হাত দেয়, মানে ওইটা সত্যি বলতে গুজবাম মোমেন্টস ছিল আর কি। মানে আমরা এই টাচগুলোকে মিস করি আজকের ডেটে, আমাদের 90s কিডসদের মানে 80s কিডসদের বেশিরভাগই কিন্তু মানে হয়তো ঠাকুমা দিদিমারা আজকের ডেটে মিসিং, তারা নেই, তারা হয়তো আর এই পৃথিবীতে নেই, তো তাদের ওই টাচগুলো ভীষণভাবে মিস করি, সেইটা এই ছবিটা দেখে কোথাও মনে পড়ছিল। তো অসাধারণ লেগেছে এই সমস্ত জিনিসগুলো এই ছবির। এবার যদি বলা যায় যে সিনেমার দিক থেকে, চিত্রনাট্যের দিক থেকে, সেই জায়গা থেকে কোনটা খারাপ লেগেছে, না খারাপ ঠিক বলবো না ওইভাবে, তবে আমার মনে হয় যে এই জিনিসটাকে আরেকটু বেটার দেখানো যেতে পারতো, সেটা হচ্ছে সুদীপ দার ক্যারেক্টারটা। সুদীপ দার ক্যারেক্টারটা বললাম যে ওই যে মানে একটা অফরুটেড ক্যারেক্টার, সেই বাড়ি থেকে একদম আলাদা হয়ে গিয়ে সে আলাদা করে কলকাতায় নিজের এস্টাবলিশমেন্ট করেছে, সে ফিরে আসে তার ছেলের টানে। এই ফিরে আসার দৃশ্যটা, এইটাকে আরেকটুখানি কিন্তু ড্রামাটাইজ করা যেতে পারতো। এটা ভীষণ মানে বলা যেতে পারে ফ্ল্যাট লাগলো আমার ওই জায়গাটা, মানে আমি এক্সপেক্ট করছিলাম যে সুদীপদা ফিরে আসছে এত বছর বাদে, তার পরিবারের সমস্ত মানুষজনগুলো তার চোখের সামনে আর কি প্রথমবার এলো, সে প্রথমবার দেখছে, তাকে দেখতে বদলে গেছে হয়তো, বা তারা এবার বাড়ির সমস্ত লোকজন তারা বয়স হয়ে গেছে, প্রথম যে রিয়াকশনটা নেয় সেই রিয়াকশনটা ভীষণ ফ্ল্যাট থেকেছে আমার এই ছবিতে। আদারওয়াইজ ওভারঅল আমি বলবো যে একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি, ভীষণভাবে নিজের মানে মানে ছোটোবেলাটাকে খুঁজে পাবেন এই ছবিটা দেখতে গিয়ে। সিনেমা হলে গিয়ে দেখুন, দেখে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত কি এই ছবি সম্পর্কে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।